কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার। এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়েছে সারা দেশে। বহু প্রাণহানির পর সেনা মোতায়েন এবং কারফিউ জারির মাধ্যমে সারা দেশে সপ্তাহব্যাপী বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এবারে বহুল আলোচিত এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। কেউ হারিয়েছেন তার সন্তান, কেউ বা হারিয়েছেন আপনজনকে। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার ঘটনা ঘটেছে এবারের এই আন্দোলনে। তেমনি একটি হৃদয় বিদারক ঘটনা উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেই এই ভিডিওগুলো বুঝতে পেরেছেন। সেই সাথে জাহিদটা কি কি বলেছে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমি মনে করছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং পানির মতন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন এখন আমরা সরাসরি বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার। এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না, তারা পরীক্ষা নিরীক্ষা করে, সংশ্লিষ্ট সবার মতামত নেয়, তারপরে তারা যখন উপলব্ধি করে নিশ্চিত হয় তখন তারা তাদের অবস্থান নেয়। নানা রকম চাপ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে। এখনকার যে ঘটনাটা, যেই ভয়াবহতা, এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে। ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, কেউ এখনো পরিষ্কার না, কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে। বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেওয়া যেই লেখা, তার ট্যাঙ্ক, রাস্তায় হেলিকপ্টার, এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার। এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে, তারা দেখছে। এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো, অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএনের ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো, অস্ত্র, হেলিকপ্টার, সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আজকের পত্রিকা যে রিপোর্টটি করেছে বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতায় সপ্তাহের কম সময়ে 2 শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি। এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা। হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, তিনি বলছেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে। উল্লেখ্য, চাক শুমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন, সাবেক টুইটারে, যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, এতে অস্থিরতা বাড়বে। তো যাই হোক, এখন কোন দিক দিয়ে আসবে, ইউরোপের পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছেন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন বলছে যে ইউএনের যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে, সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে, এটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে। আর হেলিকপ্টারের কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএনের না, এটা সরকারের, এবং হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে। এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। কিন্তু বাস্তব পরিস্থিতি, মানুষের কাছে যেই ফুটেজ, সেগুলি অন্যরকম তথ্য দিচ্ছে। তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করবে
এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়েছে সারা দেশে। বহু প্রাণহানির পর সেনা মোতায়েন এবং কারফিউ জারির মাধ্যমে সারা দেশে সপ্তাহব্যাপী বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এবারে বহুল আলোচিত এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বানও জানিয়েছেন। 26 জুলাই শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সুহাসিনী হায়দার। সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন, আমাদেরকে যদি একটু বলেন। আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উত্তরে ডক্টর ইউনূস বলেন, প্যারিস আসার জন্য কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে। তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। সরকার আন্দোলনকারীদের পরাজিত করার মুডে ছিলেন, তারা আইন শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। তারা তো আপনার দেশেরই নাগরিক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তারা তো সমাজের সর্বোচ্চ শতকরা 1 ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছি এটা দেখতে, যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে যেতে পারেন। সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য, কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই। The issue is government is treating the whole thing is like a foreign army has invaded Bangladesh. কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। কেউ হারিয়েছেন তার সন্তান, কেউ বা হারিয়েছেন আপনজনকে। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার ঘটনা ঘটেছে এবারের এই আন্দোলনে। তেমনি একটি হৃদয় বিদারক ঘটনা উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে। পিতার সামনে সন্তানের করুণ মৃত্যু, সেই তথ্যই তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে 26 জুলাই বলা হয়, 18 জুলাই বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের জেলখানার মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও গোলাগুলির সময় রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুইয়া তামিম। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবারও গুলি চালায় পুলিশ, সেই গুলি তাহমিদের লাশেও লাগে। প্রায় 100 গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন। আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও লাশের গায়ে আবার গুলি লাগার বর্ণনা দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহত তাহমিদ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল। পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের 3 সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ। 13 ও 3 বছর বয়সী 2টি বোনও। বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি, কিন্তু বিএনপি যেভাবে ডাক দিয়েছে, তারা যেভাবে একটা প্রেস নোট পাঠিয়ে করেছে বা অন্য কোনোভাবে করলে ভালো হতো কিনা, এরকম নানান আলোচনা আমরা করছি। এটা ইম্পর্টেন্ট, কারণ বিএনপি যদি সিরিয়াসলি মনে করে একটা জাতীয় ঐক্য তারা নিশ্চিত করতে চায়, তাহলে সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা দরকার আছে। সেই আলোচনা এখন আমি ঢুকছি না, আমি ঢুকতে চাই রাদার অন্য একটা জায়গায়। কারণ এই স্টেটমেন্টটা দেখে আমার প্রাথমিকভাবেই মনে হয়েছে এটা নিয়ে প্রধান যে প্রশ্ন উঠবে, ইনফ্যাক্ট সেই প্রশ্নটা উঠে গেছে, সেটা হচ্ছে এখানে জামাতকেও সাথে নিয়ে ঐক্যের ডাকের কথা আছে। প্রশ্ন হলো, বিএনপি কি এটা করে মহাপাপ করে ফেললো? বিদ্যমান পরিস্থিতিতে জামাতের অবস্থান বা অন্যান্য ধর্মীয় যে দল আছে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে স্টেটমেন্টটা আমি একটু পড়তে চাই। প্রেস বিজ্ঞপ্তি, ন্যূনতম 1 দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এখানে ব্যক্তি যোগ করে দেওয়াটা মনে হয় ভালো হতো, কারণ ডক্টর ইউনূস কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পার্ট নন। ওনার মতো আরও মানুষরা আছেন, তাদেরকে এর সাথে যুক্ত করা যেতেই পারে। জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম 1 দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিগনেচারে এটা পাবলিশ হয়েছে। আমি আবারও বলি এর মধ্যে ব্যক্তিযুক্ত থাকা উচিত, কারণ আমি মনে করি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই সমাজে আছেন যাদের সোশ্যাল ক্যাপিটাল খুবই হাই, যারা কোনো সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নন। সো এটা হলে ভালো হবে। যাই হোক, মূল যে জায়গাটায় আসছি, যেটা নিয়ে সমালোচনা হতে পারে বলে আমরা ধারণাই করতে পারি, ওই জায়গাটা আবার পড়ি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এরপর কি হবে। জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন, উনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ দেশ বিরোধী অপশক্তির ঐক্য। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে ওই মন্তব্য করেন। মহাসচিবের আহ্বান সম্পর্কে বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। শক্তিগুলো প্রতিরোধ করবে এটাও বাজে কথা। যাই হোক, আলোচনা এখন ঢুকছি না। গতানুগতিকভাবেই জামায়াত সম্পর্কে এই আলাপটা আছে। মানে আমরা এখন জামায়াতকে নিয়ে কি করবো? জামায়াতের আবার দুটো দিক আছে। একটা হচ্ছে জামায়াত একটা ইসলামী আইডেন্টিটি পলিটিক্সের কথা বলে, যদিও তারা বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে বলে বলছে, তারা ইসলামী শাসন কায়েম করবে বলছে না। কিন্তু কনস্টিটিউশন মেনেও ইসলামী আইডেন্টিটি পলিটিক্সকে আমরা কিভাবে দেখবো? আমি আমার ব্যক্তিগত অবস্থান আগেও জানিয়েছি, এবং আপনারা যারা ওই দল করেন বা এই ধরনের চিন্তার সাথে যুক্ত আছেন তারা পছন্দ করেন। এটা জামায়াত হোক, এটা ইসলামী আন্দোলন হোক, বা আর কোনো ইসলামী দল, আমি কখনোই আইডেন্টিটি পলিটিক্স সমর্থন করি না। আমার অবস্থান একেবারে পরিষ্কার। সেটা ভারতে হিন্দু ধর্মের নামে হোক আর বাংলাদেশে ইসলাম ধর্মের নামে হোক, এমনকি জাতীয়তার নামে আইডেন্টিটি পলিটিক্স, বাঙালি জাতীয়তাবাদ, ভয়ঙ্কর খারাপ জিনিস মনে করি। কলাম লিখেছি এটা নিয়ে, এর বিরুদ্ধে। সো একটা রাষ্ট্র নাগরিকদের রাষ্ট্র হয়ে উঠবে, জাতি রাষ্ট্র না, নাগরিক রাষ্ট্র হয়ে উঠবে, আমি সেটা দেখতে চাই। এটা আমার অবস্থান। সুতরাং নীতিগতভাবে আমার এটার সাথে দ্বিমত আছে। জামাত সম্পর্কে আরেকটা অভিযোগ, বিশেষ করে জামাত, এটা অন্য ইসলামী দলগুলোর সম্পর্কে না, যে জামাতের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা না ট্রু। জামাত ওই সময়কার বেশ কিছু নেতা বা তাদের দলগত অবস্থান নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নগুলো খুব বেশি রিজলভ হয়েছে তাও না, এবং সেটাকেই ট্যাগ করে করে দীর্ঘদিন সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, এবং ফায়দাই নেওয়া হচ্ছে। খেয়াল করে যারা ওবায়দুল কাদের যখন বলছেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তো বাংলাদেশে একটা ইসলামী দল রাজনীতি করতে পারে, ঠিক আছে, কিন্তু তারা স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকে? জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, সে তার নিজ মার্কায় ভোট করতে পারে না, কিন্তু জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো সময় এটাকে বাতিল করে দেওয়া যায়। জামাতের বিরুদ্ধে সন্ত্রাসেরও তকমা আছে। তো এইবারও যা যা ঘটেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জামাতকে খুব সিরিয়াসলি অ্যাকিউজ করেছেন। নিষেধ করে দেন না কেন? লেখা চুকে যায়, কিন্তু না, এটা নিয়ে রাজনীতি হবে, রাজনীতি করা হবে। যাই হোক, যে আলাপটা করছিলাম, বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই আলাপগুলো হতেই পারে না। এই যে আইডেন্টিটি পলিটিক্সের যে আলাপগুলো, এটা স্বাধীন দেশে হয়, একটা গণতান্ত্রিক দেশে হয়। বাংলাদেশ তো দেশই না, বহু সময় বলে এটা মগের মূল্য, অথবা একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য। সেখানে বসে আমরা আইডেন্টিটি পলিটিক্সের ভালো কি খারাপ আছে সেই আলাপ করবো? নো ওয়ে। এখন সামষ্টিক কাজ হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না, সবাই এক হওয়া, এবং ন্যূনতম যে দাবি বিএনপি আহ্বান জানিয়েছে সেটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। বাংলাদেশ কোনোদিন যদি আবার স্বাধীন হয়, সেদিন আমরা এই আলাপ করবো। তবে আমি আমার টেকটা একটু জানিয়ে রাখি, নিশ্চয়ই আইডেন্টিটি পলিটিক্স যারা করেন তাদের রাজনীতির জায়গা বাংলাদেশে থাকবে, যারা পৃথিবীতে আছে আমাদের দেশেও থাকবে। তাদের সাথে যে ফাইটটার কথা বলছি, সেটা যে মানে রাজনীতির কথা বলছি, সেটা রাজনৈতিক ফাইট। তারা মাঠে তাদের আইডেন্টিটি পলিটিক্স দিয়ে তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমি রাজনীতি পছন্দ করি না। যখন আমি সেই রাজনীতির জায়গায় যাব, কেন করি না, আমি চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলতে। একটা গণতান্ত্রিক ব্যাপার, এটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই। এই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিতে হবে টাইপের একটা আওয়াজ আছে না, আমি সুশীলরা দেয়, এটা ফালতু কিছু হতে পারে না, ফালতু কিছু হতে পারে না। গণতান্ত্রিক দেশে এই রাজনীতিও থাকবে। এমনকি আওয়ামী লীগ যদি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে আসে, সেটাই আসুক, আমরা তখন তার লুপহোলসগুলো দেখানোর চেষ্টা করবো। কিন্তু ওটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, মখের মুলুকে এসব আলাপ টালাপ পাওয়ার কিছু নাই। সুতরাং বিএনপি মহাপাপ করেছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই ক্লাউন কতগুলো মাঝে মাঝে বের হয় না, কতজনের বিবৃতি দেয়, যে জাফর ইকবাল সহ আরো কে মিলে টিলে একটা বিরাট তালিকা আছে। এখন ওই ব্যাপারে বিবৃতি দেয় না, বিবৃতি দিয়ে হয়তো তারা আসবে, কিন্তু মজাটা হচ্ছে তারা এখন যখন বিবৃতি দেয়, তখন জনগণ খুব চোখ বন্ধ করে বুঝে যায় ওই ক্লাউনরা যা বলেছে উল্টা দিকটা হলো সঠিক। সুতরাং বিএনপি খুবই সঠিকভাবে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সংগঠন সাথে ব্যক্তি যোগ করলে ভালো হতো, ডেকেছে। এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে এই আওয়ামী অপশাসন, বিশেষ করে এই আন্দোলনের মধ্যে যে বিভৎসতা, যে নারকীয় তাণ্ডব, আওয়ামী লীগ দল হিসাবে, তার অঙ্গ সংগঠন এবং রাষ্ট্রীয় বাহিনী, আমি প্রায় বলি যে রাষ্ট্রীয় বাহিনী বলতে তো আসলে এখন বাধে, রাষ্ট্রীয় বাহিনী না, এদেরকে জাস্ট দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছে। এবং শুধু সেটা না, সেই তাণ্ডবের পর এখন ব্লকরেট করতে করে রাতে কারফিউ রাখা হচ্ছে যাতে কেউ বেরোতে না পারে। এর মধ্যে আপনি চারদিক আটকে দিয়ে বিভৎস রকমভাবে টর্চার করছেন, ধরে নিয়ে যাচ্ছেন মানে খুবই তরুণ শিক্ষার্থীদেরকে বা যার ন্যূনতম কিছু আছে, এবং প্রচুর গ্রেফতার বাণিজ্য, মানে অত্যাচারের তো শেষ নেই। সুতরাং এই অত্যাচার, এই জালিমের হাত থেকে মুক্তিটাই হলো এই মুহূর্তের একমাত্র কাজ। তো এক দফা
এটাই এক দফা, এবং এই এক দফার ভিত্তিতে প্রত্যেকে একসাথে হওয়া সবচেয়ে জরুরি। আমরা এই জালিমের হাত থেকে যদি মুক্তি পাই, বাংলাদেশ মগের মুল্লুক থেকে যদি আবার একটা রিপাবলিকে পরিণত হতে শুরু করে, সেদিন রাজনৈতিক এই আলোচনাগুলো হবে, একটা গণতান্ত্রিক সমাজে আলোচনাগুলো হয়, হেলদি আলোচনা। আমি যে আমার অবস্থান জানিয়েছি, আপনাদেরও এটার বিরুদ্ধে অবস্থান থাকতে পারে। আপনি আপনার যুক্তি নিয়ে আমার কাছে আসবেন, আপনি আপনার যুক্তি দেবেন, আপনি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন যুক্তি, তর্ক, তথ্যের ভিত্তিতে। এই তো একটা গণতান্ত্রিক সমাজ। আমি আপনার মতামত সমর্থন করি না, কিন্তু আমি আপনার মত প্রকাশের, আপনার রাজনৈতিক অধিকারের পক্ষে ফাইট করব, সেরকম একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্নই তো আমরা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।